বর্তমান মহাসচিব উনি খুব সুন্দর করে বলছেন, আমাদেরকে যারা ফ্যাসিস্ট বলছেন তাদের জ্ঞানের স্বল্পতা আছে। আমি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সংশোধনের জন্য আন্দোলন এটা যদি দেখাতে পারেন তাহলে সংসদে আমাদেরকে কেন বলেন সংবিধান সংশোধন কমিটিতে আসেন। সংশোধনের জন্য তো আন্দোলন হয় নাই, আন্দোলন হয়েছিল সংস্কারের জন্য। সুতরাং সংস্কার না করে সংশোধনের কথা বলে মূলত জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, শুধু ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেষ হবে না, বরং এই চিকিৎসা ক্ষেত্রে, সাংবাদিক ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে, সচিবালয়ে সেখানে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততার পরিবর্তে যারা বিগত ফ্যাসিস্টের লেহন করেছেন, তাদের তোষামোদি করেছেন, তাদেরকে আবার পুনরায় বসানোর সমস্ত চক্রান্ত সম্পন্ন করে এই কাজগুলো আবার নতুন এই ফ্যাসিস্ট সরকার শুরু করেছেন। বর্তমান মহাসচিব উনি খুব সুন্দর করে বলছেন, আমাদেরকে যারা ফ্যাসিস্ট বলছেন তাদের জ্ঞানের স্বল্পতা আছে। তাহলে আমি জিজ্ঞেস করি, যেই চিকিৎসকরা সেদিন এই আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দেওয়া ডেড বডি ম্যানেজমেন্ট করতে গিয়ে যাদেরকে বদলি হতে হয়েছে, সেই একই চিকিৎসকদেরকে বর্তমান সরকার পুরস্কৃত করার পরিবর্তে তাদেরকে বদলি করছেন। আপনাদের ফ্যাসিস্ট হওয়া আপনারা বুঝতে পারছেন না, এটা বলার সীমাবদ্ধতা না, বরং আপনাদের বুঝার দৈন্যতার শামিল। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ইসলামের কথা শুনলে তাদের মধ্যে ভয় তৈরি হতো, আর বর্তমান এই সরকারের কাছে আমি দেখি তারা সংস্কারের কথা শুনলে আটকে ওঠে, যেন সংস্কার আতঙ্কে তারা ভুগছেন। অথচ 31 দফা সংস্কার নাকি তারাই রেডি করেছেন, তারাই সংস্কারের মূল হোতা এবং সংস্কারের মূল প্রবক্তা তারা। যদি তাই হয় তাহলে সংস্কারে হাত দিয়ে আজকে ফ্যাসিস্ট সরিয়েছেন। আমরা শুনলাম বর্তমান মহাসচিব উনি খুব সুন্দর করে বলছেন, আমাদেরকে যারা ফ্যাসিস্ট বলছেন তাদের জ্ঞানের স্বল্পতা আছে। তাহলে আমি জিজ্ঞেস করি, যেই চিকিৎসকরা সেদিন এই আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দেওয়া ডেড বডি ম্যানেজমেন্ট করতে গিয়ে যাদেরকে বদলি হতে হয়েছে, সেই একই চিকিৎসকদেরকে বর্তমান সরকার পুরস্কৃত করার পরিবর্তে তাদেরকে বদলি করছেন। আপনাদের ফ্যাসিস্ট হওয়া আপনারা বুঝতে পারছেন না, এটা বলার সীমাবদ্ধতা না, বরং আপনাদের বুঝার দৈন্যতার শামিল। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে উঠছেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই যে এত জীবন, এতগুলো সন্তান, এত ভাই হারালো, এই যে আমার বোন এসে এখানে কথা বলল, এই যে আমাদের চোখহারা ভাই কথা বলল, এই যে আমাদের জীবন থেকে ফিরে আসা এক ভাই মৃত্যুর পথ থেকে ফিরে আসা কথা বলল, এই সমস্ত কিছুর মূল লক্ষ্য কী ছিল? আমরা একটা সংস্কার চাই। আমি এখানে দাঁড়িয়ে একটা কথা এর আগে বলেছিলাম, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ইসলামের কথা শুনলে তাদের মধ্যে ভয় তৈরি হতো, আর বর্তমান এই সরকারের কাছে আমি দেখি তারা সংস্কারের কথা শুনলে আটকে ওঠে, যেন সংস্কার আতঙ্কে তারা ভুগছেন। অথচ 31 দফা সংস্কার নাকি তারাই রেডি করেছেন, তারাই সংস্কারের মূল হোতা এবং সংস্কারের মূল প্রবক্তা তারা। যদি তাই হয় তাহলে সংস্কারে হাত দিয়ে আজকে ফ্যাসিস্ট সরিয়েছেন। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, শুধু ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেষ হবে না, বরং এই চিকিৎসা ক্ষেত্রে, সাংবাদিক ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে, সচিবালয়ে সেখানে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততার পরিবর্তে যারা বিগত ফ্যাসিস্টের লেহন করেছেন, তাদের তোষামোদি করেছেন, তাদেরকে আবার পুনরায় বসানোর সমস্ত চক্রান্ত সম্পন্ন করে এই কাজগুলো আবার নতুন এই ফ্যাসিস্ট সরকার শুরু করেছেন। আমরা সেই জায়গায় আশা করি এই কাজগুলো না করে আসেন দল মতের ঊর্ধ্বে উঠে সততা, দক্ষতা, মেধা এবং যোগ্যতাকে মূল্যায়ন করে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে 2024-এর জুলাই আগস্টে আমাদের যে শহীদ, আমাদের যে আহত পঙ্গুত্ব বরণকারী, আমাদের যে রক্ত চোখের পানি, এত ত্যাগ এবং কোরবানির মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার কথা ছিল, সংশোধন নয়, দাবি ছিল সংস্কার। একটা লাইন যদি চ্যালেঞ্জ করে বলে যায়, আমাদের সন্তানরা কোথাও রাস্তায় লিখে দাঁড়িয়েছিল সংশোধনের জন্য আন্দোলন। সাংবাদিকদেরকে সাক্ষী করে বলছে চ্যালেঞ্জ, আমি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সংশোধনের জন্য আন্দোলন এটা যদি দেখাতে পারেন তাহলে সংসদে আমাদেরকে কেন বলেন সংবিধান সংশোধন কমিটিতে আসেন। সংশোধনের জন্য তো আন্দোলন হয় নাই, আন্দোলন হয়েছিল সংস্কারের জন্য। সুতরাং সংস্কার না করে সংশোধনের কথা বলে মূলত জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
চুপ্পুকে সরানোর কথা তো বললেন, এখন বুঝছেন তো কিছুদিন পরে। আমি আজ আর একটা কথা বলে শেষ করে দিয়ে যাই। 70% গণভোটের রায় আজ বুঝছেন না, গতকাল বুঝেন নাই, তার আগের দিনও বুঝেন নাই, কালকেও হয়তো বুঝবেন না, পরশু হয়তো বুঝতে একটু সময় লাগবে, কিন্তু তারপরের দিন কিংবা তারপরের দিন এই গণভোট বুঝবেন, মানবেন, এই বাংলাদেশের মানুষ তা বাস্তবায়ন করেই মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যাশা সারথি ছিলেন এই চিকিৎসকবৃন্দ। তাদের এই সেমিনারের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ন্যাশনাল ডক্টরস ফোরাম জিন্দাবাদ। আমরা বিদেশে যতটুকু পেরেছি চেষ্টা করেছি, পরে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু ওই সময় আমার সাথে দুইটা কথা না বললে হবে না। একটা হলো যে বেকম্যানসের কোম্পানির যে ম্যানেজিং ডাইরেক্টর, উনি বেড়াতে এসছেন ফ্যামিলি নিয়ে, লন্ডনে আমার বাসায় ছিলেন। তখন দেখেছি যে ঢাকা মেডিকেলের যারা ছিলেন, নিটোরে যারা ছিলেন বা ডিভিশনাল শহরে, ওনাকে দেখেছি যে ওনার প্রায় 100 স্টাফকে উনি কিন্তু এখানে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছেন। যে ওই যে সমস্যা, একজন আছে তার কাছে অর্থ নেই, তারপরে সকালে সব সময় যে সার্জারি করতে গেলে যে অনেক সময় জিনিস ছিল না, ইকুইপমেন্ট হাসপাতালে ছিল না, উনি বসে বসে, আমি দেখছি ঘুমান নাই উনি কয়েকদিন, উনি কিন্তু সমস্ত এখানে চেষ্টা করেছেন যে ওই টাকাগুলো যাদের ছিল না দেয়ার, অনেকেই দিয়েছেন, কিন্তু আমি ওনাকে দেখেছি ওই সময় ওখানে বসে বসে আমার মনে হয় কয়েক কোটি টাকা উনি এখানে কিন্তু খরচ করেছেন। তা এরপরে আমরা যখন চেষ্টা করলাম যে 5,000 রোগী জুলাই ফাউন্ডেশন বলে বিদেশে পাঠাবে, এটা কিন্তু হিউজ অপারেশন, 10 থেকে 15,000 কোটি টাকা লাগবে। তা তখন আমরা বললাম যে আমরা ডাক্তার নিয়ে আসি। দুইটা উদ্দেশ্য ছিল, আত্মীয় স্বজনের কাছে থাকলে তো তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, কারণ আর কয়জন যাবেন বিদেশে, ওনারা অনেকে হয়তো বিদেশে যাননি কখনো। তাই এই জন্যে অনেককে যেতে হয়েছে, বাট অনেককে কিন্তু আমরা এখানে অপারেশন করার ব্যবস্থা করেছি। সরকারের অনেকেই সাহায্য করেছেন, যেটা না বললে হবে না। ডক্টর মুস্তাফিজ জয়েন্ট সেক্রেটারি হাসপাতাল ছিলেন, ব্রিগেডিয়ার জালাল উনি ছিলেন, ওয়াকার কাজী ছিলেন, এবং স্বাস্থ্য তখন উপদেষ্টা কিন্তু আমাকে ওনার নাম্বার দিয়েছেন যে 24 ঘন্টা যে কোনো সময় ফোন করতে। কিন্তু দেখা গেল যারা সেকেন্ড জেনারেশন, সিরাজউদ্দৌলার মতো বাংলা দেখছেন, ওদের তো এই দেশে কেউ নাই, তা ওরা তো টিকিট কেটে আসবে না। তখন সরকারকে বললাম যে এটা টিকিট কিছু তো মনে হয় লাগবে, অন্তত 25 জনের মধ্যে কয়েকজনের তো টিকিট লাগবে। তো ওনারা বললেন যে 6 সপ্তাহ লাগবে পারমিশন। আমি বলি আমাদের তো ওরা রেডি আসার জন্য, অপারেশন তো ইমিডিয়েট করতে হবে, চোখের ব্যাপার, যদি দেরি হয় তাহলে তো আরও চোখ নষ্ট হবে। তখন কিন্তু মোজো কোম্পানি যে মালিক আছে ওনাকে আমি বলি, আকিজ ভেঞ্চার, উনি বললেন যে কটা টিকিট লাগে কেটে দেন আপনি, আমি পয়সা দিয়ে দিব। সো সেটাও আমি কিন্তু, আমরা তো প্রায় 100 কোটি টাকা মনে হয় সরকারের সেভ করে দিয়েছি, আর সেটা 1 টাকাও সরকারের খরচ হয়নি। আর সবশেষে হলো যে তারা কিন্তু কমপ্লিমেন্ট দিয়েছে আমাদের ডাক্তাররা। এটা আমি বলতে চাচ্ছি যে অনেকে আমাদের ডাক্তারদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন দেখেন। মুরফিল্ডস কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 আই হসপিটাল, এবং এই চোখের অপারেশন কিন্তু আমাদের ডাক্তাররা অত অভ্যস্ত না, গুলি চোখের মধ্যে এটা তো সাধারণত ওরা করেন না, কিন্তু তারা কিন্তু বলেছে যে এক্সেলেন্ট অপারেশন করেছেন আমাদের ডাক্তাররা। সো আই থিঙ্ক এনডিএফ এবং ওই সময় ডাক্তাররা যারা কাজ করেছেন দে ডেফিনেটলি, শুধু যে এটা একটা নিউট্রাল ফোরাম থেকে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় আই হাসপাতাল থেকে বলেছে দে ডিড এক্সিলেন্ট জব। আর এখন সমস্যা কি, সেটা হলো যে আমরা কিন্তু আরেকটা কাজ করেছি, যে এখন কিন্তু অনেকে মানসিক সমস্যায় ভুগছেন, বিশেষ করে যাদের আত্মীয় স্বজন হারিয়ে গেছে, যারা আহত হয়েছেন অনেক 20,000, তারা তো আমাদের মতো কাজ করতেন, কেউ পড়াশুনো করছিলেন। তা আমরা মানসিক স্বাস্থ্যের উপরে কাজ করছি, যেটা পিটিএসডি তো আমাদের দেশে ওইভাবে আমাদের ডাক্তাররা চিকিৎসা করে অভ্যস্ত না। তা আমরা লন্ডন থেকে টিম এনেছি, এখনও চলছে কাজ, ইনশাল্লাহ করে যাব। এই কাজ কিন্তু শেষ হবে না, আমাদের অনেক দিন থেকে চলবে, সবাই মিলে আমরা একসাথে করব। এই আহ্বান জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।